আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিতে যাচ্ছ, আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি ফাইনাল রিভিশন ক্লাস। আর এই ক্লাসগুলোতে আমরা বিগত 5 বছরে গুচ্ছের যে টাইপের প্রশ্নগুলো ছিল ঠিক একই ধরনের বেশ কিছু প্রশ্ন সমাধান করব এবং আরেকটু রিভিশন আমরা দেওয়ার চেষ্টা করব, যে বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী হবে। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন নেওয়া হয়েছে, মৃতের আত্মহত্যা গল্পগ্রন্থের লেখককে। গুচ্ছের যে 5 বছরের প্রশ্ন সমাধান আমরা তোমাদেরকে ক্লাস নিয়েছি, সেখানে কিন্তু আমরা অনেকবার দেখেছি যে আমাদের কি লেখক পরিচিতি থেকে প্রশ্ন এসেছে। কি থেকে? লেখক পরিচিতি। তো লেখক পরিচিতি থেকে কোন ধরনের প্রশ্ন এসেছে? আমাদের টেক্সট বইয়ের যে গল্প কবিতাগুলো আছে সিলেবাসভুক্ত, সেই গল্প কবিতার লেখকদের দেখা যাচ্ছে কখনো জন্মস্থান নিয়ে দুই একবার প্রশ্ন এসেছে, এর পাশাপাশি তাদের যে উল্লেখযোগ্য সাহিত্যকর্ম আছে এগুলো থেকে কিন্তু প্রশ্ন এসেছে। তো মৃতের আত্মহত্যা এই গল্পগ্রন্থ আসলে কে লিখেছিল? এটা কি আবুল ফজল, মানিক বন্দ্যোপাধ্যায়, আখতারুজ্জামান ইলিয়াস নাকি গিদাম উপোস? এটা আসলে কে লিখেছিল মৃতের আত্মহত্যা? একটা হচ্ছে আবুল ফজল। আর এই আবুল ফজলের প্রসঙ্গ আমাদের আসলে কিভাবে এসেছে? কারণ কি আমাদের সিলেবাসে কি আছে? মানব কল্যাণ প্রবন্ধ আছে, সেখানেই কিন্তু তার কথা বলা আছে। কোথায়? মানব কল্যাণ প্রবন্ধ। কারণ মানব কল্যাণের রাইটার হচ্ছে আবুল ফজল। তো মানব কল্যাণটা নেওয়া হয়েছে কি থেকে? মানবতন্ত্র থেকে, মানবতন্ত্র গ্রন্থ থেকে, মানবতন্ত্র থেকে। আবুল ফজল নিয়ে আরো একটা প্রশ্ন একবার কিন্তু গুচ্ছে এসেছে। তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? চট্টগ্রামের সাতকানিয়ায়। কোথায়? চট্টগ্রামের সাতকানিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য আরো কয়েকটা লেখা আছে, যেমন চৌচির, রাঙা প্রভাত, চৌচির, রাঙা প্রভাত, 21 মানে মাথা নত না করা, 21 মানে মাথা নত না করা, এগুলো তার উল্লেখযোগ্য বেশ কিছু গ্রন্থ। ব্রহ্মপুত্র শব্দের সঠিক উচ্চারণ কোনটি? এইচএসসি সিলেবাসভুক্ত যে টপিকগুলো আছে আমাদের এখান থেকে প্রতি বছরই গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বেশ প্রশ্ন থাকে। তো উচ্চারণ কিন্তু আমরা এইচএসসি ভর্তি পরীক্ষা, এইচএসসি পরীক্ষায় পড়ে এসেছি, এটা ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। তো ব্রহ্মপুত্র এখানে সঠিক উচ্চারণ কোনটা? এখানে সবচেয়ে যে নিয়মটা আমাদের, যে নিয়মের কারণে প্রশ্নটা অনেকেই ভুল করবে, সেটা হচ্ছে তয়রাফুলার এই নিয়মটা। আমরা জানি যে তয়রাফুলা থাকলে এর পরিবর্তে কি বসায় উচ্চারণের ক্ষেত্রে? তয়রাফুলা ওকার। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এভাবে হয়। যেমন ছাত্র যদি আমরা উচ্চারণটা দেখি, ছাত্রতে আমাদের কি হচ্ছে? তয়রাফুলার পরিবর্তে কি হয়ে যাচ্ছে? তয়রাফুলা ওকার। তো এখানে ব্রহ্ম প্রথম দুইটাতে মো আছে, এটা বাদ। এই দুইটা অপশন আগে থেকে আমরা বাদ দিতে পারছি। এখানে উচ্চারণ হবে ব্রহ্মপুত্র। তো তয়রাফুলার পরিবর্তে তয়রাফুলা ওকার যেখানে আছে, যেমন তয়রাফুলা ওকার, এখানে কিন্তু ঠিক আছে, বাট এখানে কিন্তু ভুল আছে, এখানে রয়কার লিখেছে। জিহ্বা ও তালুর স্পর্শের পরেই উভয়ের মধ্যে বায়ুর ঘর্ষণজনিত ধ্বনি বের হয়ে উচ্চারিত হয় কোনটা? দেখো, আমরা কিন্তু বিভিন্ন বর্ণ বা ধ্বনি মুখস্থ করি, যে কণ্ঠনালীয়, মূর্ধান্য, তালব্য, এগুলা, বাট পাশাপাশি এগুলোর সংজ্ঞাও আমাদের একবার চোখ বুলিয়ে যেতে হবে। এগুলোর সংজ্ঞা থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে। তো জিহ্বা ও তালুর স্পর্শের পরেই উভয়ের বায়ুর ঘর্ষণজনিত ধ্বনি বের হয়ে উচ্চারিত হয় হচ্ছে চ, ছ, বর্গীয় জ, ঝ। বিলাসী গল্পটি মাসিক ভারতী পত্রিকার কোন সংখ্যায় প্রথম ছাপা হয়? বৈশাখ, আষাঢ়, ভাদ্র, আশ্বিন। পাঠ পরিচিতি থেকে, পাঠ পরিচিতি থেকে আমাদের গুচ্ছে প্রতি বছরই বেশ কিছু প্রশ্ন এসেছে। প্রতি বছরই দেখা যায় যে বেশ কিছু প্রশ্ন পাঠ পরিচিতি থেকে থাকে। যেমন অপরিচিতা থেকে প্রশ্ন এসেছে, অপরিচিতা আমাদের কোন সংখ্যায় প্রকাশিত হয়? আমরা জানি কি অপরিচিতা কোন সংখ্যায় প্রকাশিত হয়? কার্তিক সংখ্যায়। এই প্রশ্ন কিন্তু গত বছর এসেছে। তো আমাদের বিলাসী কোন পত্রিকায় প্রকাশিত হয়? কোন সংখ্যায় প্রকাশিত হয়? বিলাসী প্রকাশিত হয় বৈশাখ সংখ্যায়, আর অপরিচিতা প্রকাশিত হয় কার্তিক সংখ্যায়। কার্তিক সংখ্যায় কোন পত্রিকায়? সবুজপত্র পত্রিকায়। কোন পত্রিকায়? সবুজপত্র পত্রিকা। অর্থাৎ পাঠ পরিস্থিতিগুলো আমাদের খুব ভালো করে পড়ে রাখতে হবে। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি ড্যাশ, আমি ধ্বংস। প্রশ্নটা নেওয়া হয়েছে কবিতা থেকে। কোন কবিতা থেকে? বিদ্রোহী কবিতা থেকে। বিদ্রোহী কবিতার সব সময় বলেছি যে কবিতার চরণ, এর পাশাপাশি শব্দ অর্থ, এই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেননা এখানে বিভিন্ন ধর্মের অনুষঙ্গ আছে, যে জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই জানি না, আমাদেরকে ভালো করে মুখস্থ করা ছাড়া আসলে এখানে কোনো উপায় নেই। তো বিদ্রোহী থেকে আরও কয়েকটা প্রশ্ন আসে, যেমন এটি নেওয়া হয়েছে কোন কাব্যগ্রন্থ থেকে? অগ্নিবীণা থেকে। অগ্নিবীণা, অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা প্রলয় উল্লাস, এটাও বেশ কয়েকবার পরীক্ষা এসেছে। আর দ্বিতীয় কবিতা কি? বিদ্রোহী। তো এই কবিতায় মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি কি বলা হয়েছে? সাইক্লোন। কি বলা হয়েছে? সাইক্লোন, আমি ধ্বংস। অপরিচিতা গল্পে উল্লেখিত ফল্গু নদীর বৈশিষ্ট্য কি? অন্তঃসলীলা, খরস্রোতা, জোয়ার ভাটাহীন, দ্বীপ বিশিষ্ট। প্রশ্নটা নেওয়া হয়েছে শব্দার্থ থেকে। শব্দার্থ থেকে, শব্দ অর্থে দেখো বলা হয়েছে কি ফল্গু কি? ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী। কোথায়? গয়া অঞ্চলের অন্তঃসলীলা নদী।
বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? একটু আগে আমরা দেখলাম যে কোন সংখ্যায় প্রকাশিত হয়, এই প্রশ্নটা নেওয়া হয়েছে আসলে কোন পত্রিকায় প্রকাশিত হয়। চতুরঙ্গ, ভারতী, বঙ্গদর্শন, সাধনা, কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। কোনটি বিলাসীর উক্তি? বিলাসী থেকে নেওয়া হয়েছে। বিলাসীর উক্তি আসলে এখানে কোনটা আছে? এই বিলাসী গল্পের আমরা জানি কথক কে ছিল? কথক ছিল কিন্তু ন্যাড়া। এর পাশাপাশি এখানে নানান জনের উক্তি দেওয়া আছে। এখন আমরা দেখি বিলাসীর উক্তি। ওরে বাপরে, আমি একলা থাকতে পারবো না, এই উক্তিটা কে করেছিল? এই উক্তিটা করেছিল কিন্তু ন্যাড়ার আত্মীয়া। ন্যাড়ার যে আত্মীয়া ছিল সে, যার মধ্যে কি ছিল? মেকি প্রতিভক্তি। মেকি প্রতিভক্তি, অর্থাৎ যে তার স্বামীকে বলতেছিল যে অনেক ভালোবাসে, বাট তার স্বামী মারা যাওয়ার পরে সে তার সাথে সমরণে যাইতে চাচ্ছিল, বাট তার লাশের পাশে 5-10 মিনিট সে বসতে পারতেছিল না একা। আর কারণ এখানে সে দেখাচ্ছে অনেক ভালোবাসে তার স্বামীকে, বাট তাদের মধ্যে এতটা ভালোবাসা আসলে ছিল না। একলা যেতে ভয় করবে না। তো এটা কে বলেছিল? এটাই বলেছিল বিলাসী। এটা বিলাসী বলেছিল। কাকে বলেছিল? ন্যাড়াকে। ন্যাড়াকে বলেছিল। কখন বলেছিল? যখন সন্ধ্যাবেলায় মৃত্যুঞ্জয়কে ন্যাড়া দেখতে আসে, দেখে যখন সে চলে যাবে, যাওয়ার পথে খানিক দূর আগায় দিয়ে আসার পরে তখন হাতে বাতি দিয়ে সে আলো দেয়, আলো দিয়ে কিন্তু তাকে বলে যে একলা যেতে ভয় করবে না। তো এখানে বিলাসীর কিন্তু মেইন কারণ ছিল যে মৃত্যুঞ্জয়কে ঘরে একা রেখে গেছে, এই জন্য সে দ্রুত চলে আসার জন্য চেষ্টা করতেছিল আর কি। তো একজন নারী হয়ে যখন একজন পুরুষকে বলছে যে ভয় করবে না, তো তো ভয় করুক আর যাই করুক, ওই পুরুষ কিন্তু আসলে আত্মসম্মান বোধের জায়গা থেকে সে স্বীকার করবে না, সে বলবে যে না ওকে। গেল গ্রামটা এবার রসাতলে গেল। এটা কোথায় বলা আছে? ওই যে যখন মৃত্যুঞ্জয় আর বিলাসীর যে বিষয়টা জানাজানি হয় যে মৃত্যুঞ্জয় বিলাসের হাতে ভাত খেয়েছে, তখনই কিন্তু খোড়া এইভাবেই শুরু করে দেয় যে রসাতলে গেল। রসাতলে যাওয়া মানে কি? অধঃপতনে যাওয়া। কাগজ তো ইঁদুরে আনতে পারে। এটা যখন সাপ ধরতে গিয়েছিল তখন কথোপকথনের সময় যে আমরা এটা দেখতে পাই, বিলাসী বারবার বলতেছিল যে 2টার বেশি সাপ আছে, বাট মৃত্যুঞ্জয় ন্যাড়া বলতেছিল যে সাপ অত পরিমাণে নেই, বা সর্বোচ্চ থাকলে একটা থাকতে পারে। তখন সে বলল যে কাগজ আছে, দেখছো না বাসা করেছে। তখন মৃত্যুঞ্জয় কিন্তু তাকে বলতেছিল যে কাগজ তো কি দূরেও আনতে পারে। তাহার মাথায় গেরুয়া পাগড়ি, কত বড় 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 দাড়ি চুল, গলায় রুদ্রাক্ষ, পুতির মালা। এখানে কার কথা বলা হয়েছে? কার কথা বলা হয়েছিল? এটা কে ছিল? এটা ছিল হচ্ছে মৃত্যুঞ্জয়। মাসি পিসি গল্পে কার মাথায় ফেটি বাঁধা বাবরি চুল ছিল? বৈদ্যের, যোগুর, ওসমানের, কৈলাসের। এই বর্ণনাটা কখন পাবো? আমরা যখন কৈলাস না, কানাই চৌকিদার যখন মাসি পিসিকে ধরে আনতে যায়, তখন কিন্তু বৌদ্ধ থাকে, গাছের ছায়ায় লুকিয়ে থাকে। তো কার ফেটি বাঁধা বাবরি চুলের কথা বলা আছে? বৈদ্য। আর এই গল্পে আল্লাদির যে স্বামী ছিল তার নাম কি ছিল? কিন্তু আল্লাদির স্বামীর নাম ছিল যোগু। আর এই আল্লাদির স্বামী যোগুর বন্ধু ছিল কিন্তু কৈলাস। মাসি পিসি গল্পে পাতাশূন্য গাছে উড়ে এসে বসেছিল কি? কবুতর, চিল, শকুন, ডাহুক। এটা কিন্তু বলা আছে। কি বলা আছে? মাসি পিসি গল্পে পাতাশূন্য গাছে উড়ে এসে বসেছিল কি? শকুন। এর ওই একই জায়গায় কিন্তু আরেকটা বর্ণনা আছে যেখান থেকে প্রশ্ন আসে যে কি মহামারীর এক রোগ কলেরা। সেই কলেরায় কে কে মারা গেছিল? আল্লাদির মা, বাবা, ভাই, 3জনই কিন্তু মারা যায়। মাসি পিসির পেশা কি ছিল? অন্যের বাড়িতে শ্রম দেওয়া, শহরে কাগজ বিক্রি করা, শহরে চা বিস্কুট বিক্রি করা, শহরে শাকসবজি বিক্রি করা। মাসি পিসির পেশা ছিল হচ্ছে শহরে শাকসবজি বিক্রি করা। তারা গ্রাম থেকে শাকসবজি নিয়ে কি করতো? শহরে বিক্রি করতো, কারণ শহরে শাকসবজির প্রচুর দাম, আর গ্রামের মানুষরা কি নগদ টাকার লোভে তারা শাকসবজি তাদের কাছে দিয়ে দিত। শোনেন, মিলিটারি যাদের ধরে মিছামিছি ধরে না। রেইনকোট গল্পের এই উক্তি কি কার? আকবর, সাজিদ, আব্দুস সাত্তার মৃধা, নুরুল হুদা, আফাজ আহমেদ। এই উক্তিটা কে করেছিল? আফাজ আহমেদ। কে করেছিল? আফাজ আহমেদ। আর রেইনকোট গল্পে আফাজ আহমেদ ছিল কি? কলেজের প্রিন্সিপাল। নুরুল হুদা ছিল আমাদের গল্পের কথক বা নায়ক চরিত্র আমরা তাকে বলতে পারি, যে প্রথম কিন্তু ভীতু প্রকৃতির ছিল, বাট তার শ্যালক মিন্টু রেইনকোট পরার ফলে তার মধ্যে কি হলো? মুক্তিযুদ্ধের উষ্ণতা, সাহস, দেশপ্রেম তার মধ্যে সঞ্চারিত হতে শুরু করলো। উর্দুর প্রফেসর ছিল আকবর সাজিদ, আর জিওগ্রাফির প্রফেসর কে ছিল? আব্দুস সাত্তার মৃধা। বাদলায় বন্দুক বারুদ কি একটু ড্যাশ নেবে না? শূন্যস্থানে কি বসবে? একদম প্রথম দিকে কিন্তু বলা আছে যে আজকে যেহেতু বৃষ্টি বাদলা হচ্ছে, তখন নুরুল হুদা ভেবেছিল যে কি বন্দুক বারুদ কি একটু জিরিয়ে নিবে না। আমার পথ প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? রাজবন্দির, জবানবন্দি, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, যুগবাণী। আমার পথ নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল থেকে। আমার পথ নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল থেকে। আমার পথ প্রবন্ধের উপজীব্য কি? সাম্যবাদ, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ, ধর্মীয় সম্প্রীতি জাগ্রত করা, আত্মবিশ্বাস জাগ্রত করা। আমার পথ যে প্রবন্ধ, এটার যদি আমরা পাঠ পরিচিতি অংশে যাই, পাঠ পরিচিতি অংশে গেলে আমরা খুব সহজেই দেখতে পাবো, ওখানে কিন্তু বলা আছে যে এখানে আত্মবিশ্বাস জাগ্রত করাই হচ্ছে মূল বিষয়।
কোনটি নিত্য সমাসের সমস্ত পদ? যথারীতি, গৃহান্তর, অনুতাপ, প্রবচন। দেখো আমরা এই নিত্য সমাস নিয়ে কিন্তু বারবার দেখেছি, এই যে সব যে সমস্ত পদের শেষে তাদের কি থাকে, এই যে অন্তর, মাত্র, কি এগুলো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে। যে অন্তর যেটা, যেমন গৃহান্তর, বাক্যান্তর, মতান্তর, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রতিবারই বলা যায় যে কোনো বিশ্ববিদ্যালয়ে 1-2টা করে থাকে। নিত্য সমাজ থেকে কিন্তু প্রশ্ন থাকে। আর এগুলোর ব্যাস বাক্য কিভাবে করতে হয়, এই মেইন শব্দটা থাকবে, মূল শব্দটা থাকবে, আর আগে কি অন্য বটে, যেমন অন্য গৃহ, অন্য বাক্য, অন্য মত, এইগুলা। তো সমাস থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। আমাদের এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে নিত্য সমাসটাকে একটু ভালো করে দেখে যাইতে হবে। এর পাশাপাশি উপমান, উপমিত, এগুলো থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, এগুলো আমাদের দেখতে হবে। অব্যয়ী বা সমাসগুলো আমাদের একবার রিভিশন দিয়ে যাইতে হবে। কোন বানানগুচ্ছ শুদ্ধ? যখন বলেছি যে গুচ্ছ আকারে থাকবে, তখন সবগুলো বানান দেখার দরকার নেই। একটা বানান ভুল হইলে ওইটা আমরা বাদ দিয়ে চলে যাব, আমরা অন্যগুলো দেখার চেষ্টা করব। তো এখানে প্রথম বানান ভুল আছে, সত্ত্বেও গেল, বাদ দিলাম আমরা। বিদ্যান বানান ভুল আছে, বাদ দিলাম। নিরীক্ষণ বানান ভুল আছে, বাদ দিলাম। সঠিক বানান কি? শুশ্রূষা, বিকেন্দ্রীকরণ। নিচের কোনটি নিম্ন বিবৃত স্বরধ্বনি? এই জিনিস কিন্তু আমরা অনেকবার সমাধান করেছি। এইগুলো থেকে কিন্তু প্রতিবারই প্রশ্ন আসে। নিম্ন বিবৃত কোনটা? নিম্ন বিবৃত হচ্ছে আ। নিম্ন বিবৃত কোনটা? আ। অজগরটি আসছে তেরে, বাক্যে অজ কোন ধরনের উপসর্গ? গুচ্ছে বিগত বছরগুলোতে প্রশ্নে কিন্তু এ ধরনের প্রশ্ন এসেছে যে একটা উপসর্গ দিয়ে এটা বলবে যে কোন ভাষার উপসর্গ বা কোন ধরনের উপসর্গ। এর পাশাপাশি আমাদের আরও বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু বেশ কয়েকবার এসেছে, যেমন একটা শব্দ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে, এই টাইপের প্রশ্ন কিন্তু আসলে বারবার পরীক্ষায় আসে। অজ শব্দটি কোন ধরনের উপসর্গ? অজ হচ্ছে কি? বাংলা উপসর্গ। অজ বাংলা উপসর্গ। সফল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? পণ্ড, অধ, লঘু, শ্লোথ। সফল শব্দের বিপরীত শব্দ হচ্ছে পণ্ড। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি, কে আমারে, গানটি কে রচনা করেছেন বা কার রচনা এটা? এই গানটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? গুচ্ছের কিন্তু বিরোচন অংশ, অর্থাৎ সমর্থক শব্দ, এক কথায় প্রকার, বিপরীত শব্দ, এগুলো থেকে প্রশ্ন আসে। তো আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দকে নিষিদ্ধ, উদ্যত, হাজির, অনাসক্ত। আদিষ্ট শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে নিষিদ্ধ। কোন শব্দটি রাত্রির সমর্থক শব্দ নয়? যামিনী, শর্বরী, নীলাম্বু, রজনী। যামিনী অর্থ রাত্রি, শর্বরী অর্থ রাত্রি, রজনী অর্থ রাত্রি, নীলাম্বু বলতে সমুদ্র বা সাগর বোঝায়। তাহলে সমর্থক শব্দ নয় কোনটি? নীলাম্বু। আমার নালিশ আজ নিজের বিরুদ্ধে, উক্তিটি কার? এটা কোথা থেকে নেওয়া হয়েছে? নাটক থেকে। নাটক সিরাজউদ্দৌলা থেকে নেওয়া হয়েছে। তো এই কথাটি কে বলেছিল? সিরাজ, জগৎ শেঠ, মির্জাফর নাকি রায়দুল্লাহ? এটা কে বলেছিল? সিরাজ বলেছিল যে আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। কারণ দেখা যাচ্ছে যে তার অঞ্চলে বা তার এলাকার প্রজাদেরকে নির্যাতন করছে ইংরেজরা, বাট সে কোনো প্রতিকার করতে পারতেছে না। তখন সে ক্ষোভে কিন্তু এটাই বলেছিল যে আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে। লাল সালু উপন্যাসে রহিমার পেটে কত প্যাঁচ বেরিয়েছিল? কত প্যাঁচ ছিল? 5, 7, 11, 14। দেখো মজিদ কিন্তু এই প্যাঁচের কাহিনীটা আসলে বানিয়েছিল। কেন? যখন দেখা যায় যে আমাদের খালেক ব্যাপারীর যে স্ত্রী আছে, আমরা জানি যে আমেনা বিবি, যার কিন্তু সন্তান হচ্ছিল না, তাই সে পানি পড়া খাইতে চায়। কার পানি পড়া খাইতে চায়? আওয়ালপুরের পীরের পানি পড়া খাইতে চায়। তখন কিন্তু খালেক ব্যাপারী নিজে না যাইতে পারলেও কি তার যে ছোট্ট বউ ছিল তানু বিবি, তার ভাই ধলা মিয়াকে দিয়ে কিন্তু পাঠায়। বাট ধলা মিয়া কি করে? ওই কথাটা মজিদকে বলে দেয়। আর মজিদ জানার পরে তো একটু মনক্ষুণ্ণ হয়, পাশাপাশি তখন সে খালেক ব্যাপারীকে বলে যে সে একটু মনক্ষুণ্ণ আচরণ করে। পাশাপাশি খালেক ব্যাপারীকে বলে যে স্ত্রীদের সন্তান হয় না কারণ কি? পেটে বেরিয়ে পড়ার কারণে। কারোর 5 প্যাঁচ, কারো 7 প্যাঁচ, কারো 14 প্যাঁচ, এরকম। তার বিবির কি 14 প্যাঁচ, এজন্য কি সন্তান হয় না। কয় প্যাঁচ? 14 প্যাঁচ। জোবার শব্দের বাংলা পরিভাষা কোনটি? পারিভাষিক শব্দ থেকে আমাদের প্রশ্ন আসবে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। তো এটা কি পত্র মুদ্রা, অভিজ্ঞ শ্রমিক, যুক্ত অধিবেশন নাকি দালাল? এটা হবে হচ্ছে দালাল। আমাদের পারিভাষিক শব্দ কি করতে হবে? বিগত বছরগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা এবছর যে ভর্তি পরীক্ষাগুলো হয়েছে, অর্থাৎ এই সেশনের এই প্রশ্নগুলো অবশ্যই সমাধান করতে হবে। এর পাশাপাশি সমসাময়িক যে পরীক্ষাগুলো হয়, এগুলোর পারিভাষিক আমাদেরকে দেখতে হবে। উপসর্গ সাধিত শব্দ নয় কোনটি? অনুচর, এখানে উপসর্গ আছে। দুর্নামে উপসর্গ আছে। হিমালয়ে কি আমার উপসর্গ নেই? উপসর্গ নেই। কোনটি শুদ্ধ? কিং কর্তব্য বিমূঢ় শুদ্ধ আছে। মুমূর্ষ রস্য এখানে দীর্ঘ হবে, এটা ভুল হয়েছে। মুহূর্ত তৈরস্য হবে না, এটা ভুল। সমীচীন বানানে কি হবে? আমাদের দুইটাই দীর্ঘই হবে। তাহলে সঠিক উত্তর কোনটা? প্রথমটা। শুদ্ধ বানান গুচ্ছ, কোন গুচ্ছ বানান আসলে শুদ্ধ আছে? আমরা একটা বানান যদি ভুল দেখতে পাই সে গুচ্ছ চলে যাব। নিষিদ্ধিনী বানানে কিন্তু একটা ভুল আছে।
লিখি তিনি রশ্মি দীর্ঘি হবে, এটা রশ্মি আর এটা কি হবে, দন্তের সাথে দীর্ঘি হবে। ঝংকার বানান ভুল হলো, জ্ঞান ভূষিত বানানে কি দীর্ঘ হবে, এটা ভুল হলো। ইতপূর্বে ঠিক আছে, ইতোমধ্যেও ঠিক আছে, উন্মেষ সঠিক। রেইনকোট গল্পে নুরুল হুদা বাড়ি বদল করেছে কয়বার? 2 বার, 4 বার, 3 বার, 5 বার। কয়বার বাড়ি বদল করেছে? 4 বার বাড়ি বদল করার কথা বলা আছে। কয়বার? 4 বার। সিরাজউদ্দৌলা নাটকে কোন ইংরেজকে বরকা পরানো হয়েছিল? কাকে? ক্লাইভ, ক্লেটন, হলোওয়েল, ওয়াটস। কাকে বরকা পরানো হয়েছিল? ক্লাইভকে কিন্তু বরকা পরানো হয়েছিল। আর একটা প্রশ্ন কিন্তু গত বছর পরীক্ষায় এসেছে যে ক্লাইভের গাধা বলা হয়েছে কাকে? ক্লাইভের গাধা বলা হয়েছে মীর জাফরকে বলা হয়েছে ক্লাইভের গাধা। মানিক বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক নিবাস কোন জেলায়? কলকাতা, ফরিদপুর, চট্টগ্রাম, ঢাকা। তার পৈতৃক নিবাস কোথায়? ঢাকার বিক্রমপুরে। কোথায়? ঢাকার বিক্রমপুরে, অর্থাৎ সঠিক উত্তর ঢাকা। মাথা মোটা শব্দের বিশেষ অর্থ কি? মাথা মোটা বলতে কি বোঝায়? সূক্ষ্ম বুদ্ধি, স্থূল বুদ্ধি, দুর্বুদ্ধি, চিন্তাশীল। আমরা কাকে মাথা মোটা কখন বলি? যখন তার আসলে কম বুদ্ধি বা বুদ্ধিতে একটু খাটো, তখন আমরা তাকে কি বলি? স্থূল বুদ্ধি। তাহলে এটা কি হবে? স্থূল বুদ্ধি। হরতাল শব্দের কয়টি অক্ষর আছে? অক্ষর থেকে প্রতি বছরই গুচ্ছে প্রশ্নে আসে, প্রতি বছরই। তো আমরা কি বলেছিলাম যে শব্দটাকে আমরা বাংলিশে লেখার চেষ্টা করবো, ওখানে যদি ভয়েল যে কয়টা আছে সে কয়টা অক্ষর আছে, বাট পাশাপাশি দুইটা থাকলে আমরা একটা নিব। যেমন এই যে আমরা যদি লিখি হরতাল, এই যে একটা দুইটা, এখানে কয়টা অক্ষর আছে? দুইটা। তো এই ছিল আমাদের আজকের ফাইনাল রিভিশন ক্লাস। আমরা যে অংশগুলো দেখেছি সেই বিষয়গুলো তোমরা অধিক গুরুত্ব দিবে। এই বিষয়গুলোকে ভালো করে পড়লে আশা করা যায় যে তোমরা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অনেক ভালো করবে। আর আমাদের যে প্রশ্ন বিশ্লেষণ ক্লাসগুলো হয়েছে, প্রতিটা ক্লাস তোমাদেরকে ভালো করে দেখতে হবে, কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বিগত বছরের প্রশ্ন রিপিট হতে পারে। এক্ষেত্রে বিগত বছরের ওই ধাঁচের প্রশ্ন মোটামুটি থাকবে। তো এই বিষয়গুলো ভালো করে পড়লে আশা করা যায় গুচ্ছে তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। তো শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে।